ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষামাজা করে নামানো হচ্ছে রাস্তায়। টাউন সার্ভিস কোম্পানি আছে, এরা ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। সবাই চিন্তা করে ঈদের 2 টাকা কামাবে। যত রিপেয়ারিং করি রাস্তাটা ঝুঁকিপূর্ণ থাকে। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ। ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। অনুমোদিত যে সমস্ত গাড়ি, এই গাড়িতে মুভ করলে দুর্ঘটনা কম ঘটে। এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকেও কিছু কমিয়ে আনতে পারবো। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে, এর সঙ্গে রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যার মামলায় প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্যসেবায়, সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত জানালেন এনবিআর চেয়ারম্যান। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবারও ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, 23 জন শনাক্ত। আতঙ্কে এলাকাবাসী, পদক্ষেপ নেয়ার কথা জানালো স্বাস্থ্য বিভাগ। সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। আদা, পেঁয়াজ, চিনির দর কমেছে। ঊর্ধ্বমুখী রসুনের বাজার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরেছে ইংল্যান্ড। সেমিফাইনালের সমীকরণ মেলাতে কোটি টাইগার সমর্থকের চোখ বার্মিংহামে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়তি মুনাফার আশায় পুরনো ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের সহায়তা চায় হাইওয়ে পুলিশ। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপর। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ি নির্মাণ যতটা না হচ্ছে, তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখী মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাটা ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের 2 টাকা কামাবে। সেই ক্ষেত্রে আপনি গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে। ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময়েই মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হন অসংখ্য মানুষ। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শুধু গত বছরই ঈদ উল ফিতরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 190 জন, আর ঈদুল আজহাতে মারা যায় 211 জন। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না, আরবান সেটিংয়ে যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার, তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে, যাত্রী, চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই, এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকেও কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখী মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে শুধু পুলিশ ও রাজনীতিবিদ নয়, একটি সিন্ডিকেটও জড়িত বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সকালে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহন চলাচল নির্বিঘ্নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান মন্ত্রী। চাঁদাবাজি হচ্ছে বিভিন্নভাবে এবং চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে, এর সাথে শুধু একটা মহল জড়িত তা না, এর সঙ্গে অনেকে জড়িত। এর সঙ্গে কিছু রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এ ব্যাপারে পুলিশের আইজি সাহেবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কারণ এনফোর্সমেন্টটা পুলিশই করে। প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল এবং সীমিত যন্ত্রপাতি দিয়ে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। দিনে মাত্র একটি বগি মেরামতের সুযোগ সুবিধা সম্বলিত এই ওয়ার্কশপে এখন প্রতিদিন 2টির বেশি বগি মেরামত করে রেলওয়ে বহরে সরবরাহ করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতিটি আন্তঃনগর ট্রেন 16 থেকে 18টি এবং সাধারণ ট্রেন 12 থেকে 14টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও বগি সংকটের কারণে অধিকাংশ সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রতিটি ট্রেনে 3 থেকে 5টি পর্যন্ত বগি কম থাকে। আর ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে সংযোজন করা হয় অতিরিক্ত বগি। ঈদের আগে চালু করা হয় বিশেষ ট্রেন। আর এসব অতিরিক্ত বগির যোগান দিতে শুরু হয় পুরাতন ভাঙাচোরা বগি জোড়াতালি দেওয়া। বাংলাদেশ রেলওয়ে যাত্রা বহরে 86টা কোচ সংযোজন করার জন্য ওয়ার্কশপ থেকে সরবরাহ করবে এবং এগুলো বিভিন্ন ট্রেনে সংযোজন করে আমরা যাত্রী সেবা দিয়ে থাকব। এক্সট্রা বগি পেলে আমরা কয়েক হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে সক্ষম হব। এর ঘরমুখী যাত্রীদের সুবিধা হবে। প্রয়োজনীয় জনবল না থাকা সত্ত্বেও সীমিত যন্ত্রপাতি দিয়ে দিনরাত 72টি ওয়ার্কশপে চলছে বগি মেরামত এবং রং করে সেগুলোকে চলাচলের উপযোগী করে তোলার কাজ। ঈদ উপলক্ষে আমরা আমাদের লোকজনদেরকে ইফিশিয়েন্টলি ব্যবহার করে বা প্লাস ওভারটাইম ব্যবহার করে বা শুক্রবার দিন কাজ করিয়ে তাদের দ্বারা দৈনিক 2টির মতো গাড়ি আমরা আউটটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। বগি স্বল্পতার কারণে টিকিটের পরিমাণও তুলনামূলক কম। এই অবস্থায় প্রয়োজনীয় বগি পাওয়া গেলে ঈদের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি অনেকটা কমিয়ে আনা যেত বলে মনে করেন চট্টগ্রাম স্টেশনের এই কর্মকর্তা। আমাদের চাহিদা অনুযায়ী তো সরবরাহ কম, আশা করছি যে 3 থেকে 4টা বগি প্রতিটা আন্তঃনগর ট্রেনেই সংযোজন করতে সক্ষম হব। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পূর্বাঞ্চলে এবারের ঈদ যাত্রার জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে 2 থেকে 3টি অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর রুটে 1 জোড়া এবং ঈদের দিন 16কে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। এর আগে মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেলটি খাগড়াছড়ির মাইনী নদী থেকে উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। শুধুমাত্র মোটরসাইকেল এবং মোবাইল ছিনতাইয়ের জন্য রাঙ্গামাটি লংগদু এলাকার যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের মধ্যে 3 জনের মধ্যে 2 জনকে পুলিশ আটক করেছে। বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়। 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী খাগড়াছড়ির মাইনী থেকে উদ্ধার করা হয়েছে নয়নের মোটরসাইকেল। ছিনতাইয়ের পর এই পাহাড়ি সন্ত্রাসীরা মোটরসাইকেলটি বাইরে বিক্রির চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রশাসন সাঁড়াশি অভিযান শুরু করলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে মোটরসাইকেলটি মাইনী নদীতে ফেলে দেয়। এই মোটরসাইকেলটি ছিল একটি নতুন মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি ছিনতাই করে বিক্রি করাই তাদের উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেছে। আমাদের এই অভিযানে তারা ভীত হয়ে এবং এটা তারা বিক্রি করতে না পেরে তখন এই আলামতকে নষ্ট করার উদ্দেশ্যে তারা এই নদীতে ফেলে দেয় বলে জানায়। বাবুরাজ এখনো পলাতক রয়েছে, তাকে আমরা গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।
এই মাইন নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য 6 ঘন্টা টানা চেষ্টা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শহীদ মোয়াজ্জেম নৌবাহিনী জাহাজের ডুবুরিরা এই দিঘিনালায় আসে। 11টা থেকে শুরু হয় এই তল্লাশি এবং বিকেল 4টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই মোটরসাইকেল। আমাদের সাথে এই পুলিশ প্রশাসন ছিল, নৌবাহিনী ছিল, আর্মি ছিল, সবাই সহযোগিতা করার কারণে আমরা এই মোটরসাইকেল উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মোটরসাইকেলটা অর্ধ নিমজ্জিত ছিল, সামনের পোর্শনটা একটু উপরে ছিল, বাকিটা সবগুলোই বালিতে নিমজ্জিত ছিল। গত 31 মে রাতে ভাড়ার নাম করে লংগদু থেকে ডেকে আনা হয় নুরুল ইসলাম নয়নকে। পরদিন অর্থাৎ 1 জুন খাগড়াছড়ি চেয়ারম্যান এলাকা থেকে উদ্ধার করা হয় নয়নের লাশ। এই ঘটনায় নয়নের ভাই দিন ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটা হত্যা মামলা দায়ের করে। আর এই হত্যাকাণ্ডের জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে রাঙ্গামাটির লংগদু এলাকা। সেখানকার পাহাড়িদের প্রায় 250 বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এই হত্যা রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে পাহাড়ে আবার স্থিরতা ফিরে আসবে। খাগড়াছড়ি দিঘিনালা থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর তুরাগে 3 শিশু হত্যা সহ মায়ের মৃত্যুর ঘটনায় গৃহকর্তা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়াও মোস্তফা কামালের বোন কোহিনুর এবং তার স্বামী মোক্তার হোসেনকে নিজ বাসায় নজরদারিতে রাখা হয়েছে। এর আগে এই ঘটনায় রেহানার বড় ভাই শামসুল আলম বাদী হয়ে শুক্রবার রাতে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবের একটি বিশেষ দল। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। গত বৃহস্পতিবার রাতে তুরাগের কামারপাড়ার একটি বাসা থেকে 3 সন্তান সহ মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত 1। প্রস্তাবিত বাজেটে জীবন রক্ষাকারী সব ওষুধ ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। এতে ওষুধের দাম আগের চেয়ে কমবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ধানমন্ডিতে এক গোলটেবিল বৈঠকে ওষুধের দাম মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণের পরামর্শ দেন তারা। এদিকে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ভ্যাটের কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। মানসম্মত সহজলভ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ 2017-18 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 20,652 কোটি টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, যা 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 3,166 কোটি টাকা বেশি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আয়োজনে ওষুধ খাতে ভ্যাট শীর্ষক আলোচনায় ওষুধে ভ্যাটের প্রভাবের পাশাপাশি ওষুধের দাম, মান ও সামগ্রিক স্বাস্থ্যসেবার নানা বিষয় তুলে ধরেন বক্তারা। এ সময় স্বাস্থ্য খাতকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে আগামী দিনে মোট বাজেটের অন্তত 10 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দের আহ্বান জানান আলোচকরা। প্রতি বছর এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মধ্যবিত্ত দরিদ্র হয়, দরিদ্র লোক অতি দরিদ্র হয়। এই জায়গায় প্রোটেক্টিভ মেকানিজমটা ঔষধ শিল্পের সাথে বা ঔষধের সাথে বা ভ্যাটের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা। আমরা যখন ঔষধ কিনতে যাই তখন ফার্মেসি থেকে আমাদের যদি আমরা কোনো রসিদ চাই, এমনভাবে দৃষ্টি দেয় যে লোকটা কোন জঙ্গল থেকে উঠে আসছে, একটা রিসিট চাই। রিসিট যদি পাইতাম তাহলেই বুঝতাম যে ওইটা ভ্যাট ইনক্লুসিভ প্রাইস কিনা বা ভ্যাট কত। ওষুধের দাম বাড়ার কোনো কারণ নেই, ইনফ্যাক্ট বাড়ার তো কারণ নেই, কিছু হয়তো কমতেও পারে। আগের মতো সাধারণ ওষুধে 15 ভাগ ভ্যাট আরোপ করা হলেও জীবন রক্ষাকারী সব ওষুধকে ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে বলে জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যে অব্যাহতি দিয়েছি তার সুবিধা আমরা কিভাবে সর্বোচ্চ পর্যায়ে জনগণের কাছে পৌঁছাবো, এবং সেই জন্য ফার্মেসি কাউন্সিল একটা বিশেষ অবদান রাখতে পারেন। তালিকাতে যদি আরো কিছু ঔষধ সংযোজনের প্রয়োজন হয় তাহলে মহান সংসদে সেটা উত্থাপিত হতে পারে। শুধু ওষুধ নয়, স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অ্যান্টিবায়োটিক, কার্ডিওভাস্কুলার এবং অ্যান্টি ক্যান্সার সব কিছুর দামই কমে যাবে। 15% সমহারে ভ্যাট থাকলে পরে ক্রেতারা আরো উপকৃত হবে, কারণ সেখানে অনেক কিছু হিসাব কিতাবে গোলমাল থাকে, স্বচ্ছতার অভাব থাকে। এখন সেটি আমার মনে হয় থাকবে না। প্রতি বছর চিকিৎসক ও নার্স নিয়োগের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিলেও উপেক্ষিত থাকে সহায়ক জনশক্তি নিয়োগের বিষয়টি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক সহায়ক জনশক্তি নিয়োগের পাশাপাশি চিকিৎসা গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানান বিশিষ্টজনরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই ইফতারে অংশ নেন। এর আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশে জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন বেগম জিয়া। গরিব মারার বাজেট এটা, এই বাজেটে আরো নতুন নতুন শুল্ক কর বসানো হয়েছে। তারা মনে করছে এবারই শেষ সময়, যত পারো লুটে নাও। সেজন্যই তারা এখন প্রাণ দিয়ে লুটের চিন্তায় ব্যস্ত। তাই লুটেরাদের রোখার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রোজা ঈদ শেষ হয়ে গেলে জনগণকে আরো ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে আগুন সন্ত্রাস চালায় তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত, আগামী জাতীয় নির্বাচনে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি। পরে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। সন্ত্রাসী দল এবং রাজনৈতিকভাবে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনীতি থেকে ঝেঁটিয়ে বিদায় করার ব্যাপারে জনমত সৃষ্টি করার জন্য আপনারা কাজ করতে পারেন। যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে না, যারা এতিমের টাকা লুট করে খায়, যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে, বাড়ি দখল করে, যারা জনগণের বিপদ দেখেন, জনগণের ত্রাস সৃষ্টি করে, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের মঙ্গলের জন্য যারা কোনো কাজ করে না, তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। আগামী নির্বাচনে কোনো অবস্থায় যাতে এই অপশক্তি, এই রাজনৈতিক মানসিক প্রতিবন্ধীরা ক্ষমতার না আসতে পারে, তার জন্য আমাদেরকে অবশ্যই জনমত সৃষ্টি করতে হবে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার দক্ষিণ চরমসুরা গ্রামে সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামানের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে আফসার উদ্দিন গ্রুপের লোকজন প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাসুদ নামে একজন নিহত হন বলে জানায় পুলিশ। এছাড়া গুরুতর আহত হন আরো 3 জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, অন্য দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। গত রাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাচর গ্রামের জামে মসজিদে জুমার নামাজে ফরজ আদায়ের পর ইমাম মোনাজাত না করায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদ কমিটির সভাপতি আহসানুল্লাহ ও সাধারণ সম্পাদক মনসুর আহমদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে তারাবির নামাজের পর সভাপতির পক্ষের কয়েকজন প্রতিপক্ষের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় নূর হোসেন নামে একজন মাথায় আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইমামকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যার সময় আরো থাকছে।
যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বেশ কিছু অসাধু চক্র, অভিযুক্ত প্রবাসী বাংলাদেশিদের অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবারও ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। সম্প্রতি উপজেলার একটি এলাকা থেকেই 23 জন আক্রান্তকে শনাক্ত করেছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বারবার এ রোগ দেখা দেয়ায় আতঙ্কিত এলাকাবাসী। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। গত 29 মে কালিয়াকৈর গ্রামের আরিফ হোসেনের একটি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে কম দামে গ্রামের বেশ কয়েকটি পরিবার মাংস ভাগাভাগি করে নেয়। ওই মাংস কাটাছেঁড়া ও খাওয়ার সাথে জড়িতদের প্রথমে হাত পা চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়, পরে কালো ক্ষত ও ঘায়ের মতো দেখা দেয়। স্থানীয় চিকিৎসকদের কাছে ঔষধ খাবার পর ভালো না হয় পরে তারা হাসপাতালে গেলে চিকিৎসক এটিকে অ্যানথ্রাক্স রোগ বলে শনাক্ত করেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল দল ঘটনাস্থলে গিয়ে 23 জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করেন। জেলায় বারবার এই রোগ দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। বাজারে নিয়ে গেলাম, বিক্রি তো টাকা তো কেউ দেয়নি, যার যার ইচ্ছে মতো নিলে মনে করেন, নেওয়ার পরে এমন মনে করেন যে খাওয়ার পরে 3 দিন পর সব বলতেছে যে এটা এই ফোস খাবার আন্দোলন করে অনেকটুক ফুলে গেল, একটু ফুসফুসের মতো হলো ওই দিনই। তারপরের দিন মনে করেন যে বিশাল আকারের ফোড়ার মতো হয়ে মানে পাকন ধরলো, পছন্দ ধরলো। 2 দিন জ্বরে পড়ে আসছিলাম, গা হাত পা ব্যথা, আমরা তো জানি না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কের কিছু নেই। আমাদের ওষুধ পর্যাপ্ত আছে এবং স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কনসার্ন। তো পরবর্তীতে আর যাতে কোনো ধরনের জটিলতা না হয় আমরা এই ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত বছর সিরাজগঞ্জের 3 উপজেলায় 2 দফায় মোট 122 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিল। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম, বরং রমজানের দ্বিতীয় সপ্তাহে আবারও কেজি প্রতি সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত বেড়েছে। নতুন করে দাম বাড়ানোর পেছনে বরাবরের মতো মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে আমদানি করা চীনা রসুনের সরবরাহ না থাকায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে দেশি রসুন। তবে কমেছে আদা, পেঁয়াজ আর চিনির দাম। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার মোহাম্মদপুরে পর্যাপ্ত সরবরাহ রয়েছে সব ধরনের চালের। পরিবহন ব্যবস্থাতেও কোনো সংকট নেই ধান চালের এই ভরা মৌসুমে। এরপরও প্রতি সপ্তাহেই বাড়ছে পারিজা, নাজিরশাইল, গুটিসরনা আর মিনিকেট সহ সব ধরনের চালের দাম। চালের বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই চলতি সপ্তাহেও। একদিকে শুল্ক বাধায় আমদানি করা যাচ্ছে না চাল, এর উপর রয়েছে মিল মালিকদের সিন্ডিকেট, আর এ দুই কারণে দাম কমছে না চালের, এমন দাবি পাইকারি ব্যবসায়ীদের। বাইরের থেকে চাল আনার ব্যাপারে যে সরকারি যেটা শুল্ক আছে এটা যদি প্রত্যাহার না করে চালের বাজার এবার কমবে না। আমদানি এই সপ্তাহ ভালো, আর একদিক দিয়ে একটা ব্যাপার হলো রোজার মাস আমাদের চালের সেলটা কম হওয়ার কারণে এখন বাজারে মোটামুটি চাল আছে, গত সপ্তাহ তো ছিলই না। এদিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 6 টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা দরে। কেজিতে 8 থেকে 10 টাকা কমে আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা দরে। তবে বেড়েছে রসুনের দাম। আমদানি করা চীনা রসুন না থাকায় বাজারে চাহিদা বেড়েছে মিশর আর দেশি রসুনের। মিশর আসতেছে, ইন্ডিয়ান আসতেছে, আপনার দেশি রসুন আসছে, চায়না রসুনটা আসতে একটু লেট হয়েছে, আর একটা ঘূর্ণিঝড় হয়েছে এই সময়, এই কারণে মনে কার্বু চাপতে পারে নাই। কার্বু চাপতে পারলে রসুনের বাজার কমে যাইব। চায়না রসুন এটা অনেক আগের থেকে দাম বেশি, এটা এখন না, যদিও আরো 5-6 মাস আগের থেকেই এটা 200 টাকার উপরে, এখন 250 টাকা। রমজানের আগেই বেড়ে যাওয়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল আর ভোজ্য তেল। তবে চলতি সপ্তাহে কেজিতে 3 টাকা কমে চিনি বিক্রি হচ্ছে 66 টাকা দরে। চিনির দামটা রোজার আগে একটু বেশি ছিল, 70 টাকা কেজি। ছোলা রোজার আগেও 80 টাকা ছিল, এখনো 80 টাকা। তেল আগের দামই আছে, খোলাটা 86 টাকা কেজি। তবে কিছুটা বেড়েছে পোলাও চাল আর এলাচ, গোলমরিচ, দারুচিনির দাম। স্থিতিশীল রয়েছে সব ধরনের গুঁড়ো দুধের দাম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর বাকি 2 সপ্তাহ, তাই দেশ জুড়েই জমে উঠেছে ঈদ কেনাকাটা। সবাই ব্যস্ত স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে। আজ থাকছে অভিজাত এলাকার কেনাকাটার খবর। রাজধানীর উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের ঈদ কেনাকাটা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরা ছিলেন আদিত্য ধর।
কখনো যদি একটা দুইটা ড্রেস কেনার উদ্দেশ্যে আসি তো স্বাভাবিক কারণে আরো বেশি পছন্দ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে যেটা নিতে আসি তার চেয়ে বেশি নেওয়া হয়ে যায়। মায়ের জন্য একটা শাড়ি নিবে, সবচেয়ে ভালো শাড়ি নিবে, দাম কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মেনলি চয়েস এবং টেস্ট। কেন্দ্রবিন্দুতে রয়েছে হাল ফ্যাশনের ব্যতিক্রমী পোশাক, সে ক্রেতাই হোক বা বিক্রেতা। বলছি গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারার অভিজাত এলাকার ফ্যাশন হাউস বা শপিং মলগুলোর কথা। এসব আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ বিপণী বিতান সবচেয়ে বেশি রয়েছে মূলত গুলশান এলাকায়। নাম করা যারা ফ্যাশনিস্ট আছে, যারা ফ্যাশন করে ইন্ডিয়াতে, আনকমন ড্রেসগুলো আমরা 3 মাস আগে অর্ডার দিয়ে এখানে নিয়ে আসি। যারা তো শৌখিন লোক তারাই আমাদের এখানে আসেন। প্রতিবারের মতো আকর্ষণের কেন্দ্রে রয়েছে বিদেশি নামি দামি ব্র্যান্ড আর ডিজাইনারদের সাগারা, গাউন, সালোয়ার কামিজ, যার খরচ পড়বে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তবে নারীর ঈদ আয়োজনে চাহিদার শীর্ষে শাড়ি, নেট, জর্জেট, সিল্ক বরাবরের মতো আগ্রহ ধরে রাখলেও মূলত একটু উজ্জ্বল রঙের দিকেই ঝুঁকছেন ক্রেতারা, আর দাম 10,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। প্রাধান্য দিচ্ছি সালোয়ার কামিজকেই বেশি, যেহেতু এটা একটু বেশি কমফোর্টেবল, আর পাশে শাড়ি তো থাকবেই। তবে কেনাকাটার শুরুটা সবসময় পরিবারের ছোট সদস্যকে দিয়ে। অভিভাবকরা একের অধিক পোশাকের কথাই ভাবছেন সন্তানের জন্য, আর বিক্রেতারা শিশুদের আকৃষ্ট করতে সাজসজ্জায় নিয়ে এসেছেন বাড়তি চমক। রয়েছে নানা উপহারের আয়োজনও। সবসময় আমার পিঙ্ক পছন্দ, পিঙ্ক, ব্লু, পিঙ্ক কালার দেখে আমার পছন্দ। এবার গাউন নিব, ও গাউন খুব পছন্দ করে, আর এখানে গাউনগুলো ভালো। গরম আবহাওয়া আর বৃষ্টিতে স্বস্তি আর ফ্যাশন এ দুটো বিষয়কেই মাথায় রেখেই কেনাকাটা করছেন পুরুষেরা। তাদের আগ্রহের শীর্ষে থাকা পাঞ্জাবির জন্য খরচ করতে হচ্ছে 2 থেকে 30,000 টাকা। মোটামুটি স্মার্টনেসটা তো ধরে রাখতেই হয়, সেটা না রাখলে তো চলে না। প্রতি বছরই আসি, এবারও আসলাম, দেখি নতুন কিছু কালেকশন আছে কিনা। সময় বাঁচাতে আর পোশাকের মান নিশ্চিত করতেই এসব বিপণী বিতানের উপরই ভরসা রাখছেন উঁচুতলার মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে অপহরণ হওয়া বাংলাদেশি পর্যটক শোভা বিশ্বাসকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 অপহরণকারীকে। পুলিশ জানায়, শুক্রবার সীমান্তের কাছে জয়ন্তীপুর বাজার এলাকা থেকে শোভা বিশ্বাস নামের এক নারী পর্যটককে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতের ভগ্নিপতি পরিমল বালা বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযানে নামে তারা। টানা 6 ঘন্টার অভিযানে পুলিশ দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার পাশাপাশি ওই বাংলাদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। শোভা বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। গ্রুপ এতে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া 278 রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ 2 উইকেটে 6 রান। হারলেই আসর থেকে বিদায়। সেমিফাইনালের টিকিট পেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে, আর অজিরে হারলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই দেশের কোটি সমর্থক চেয়ে আছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচের ফলাফলের দিকে। বার্মিংহামে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 40 রানে আউট হন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর অ্যারন ফিঞ্চের 68, অধিনায়ক স্মিথের 56 রান বড় সংগ্রহের আভাস দিলেও মার্ক উড ও আদিল রশিদের বোলিং তোপে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। তবে শেষের ট্রেভিস হেডের অপরাজিত 71 রানে চড়ে 277 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। মার্ক উড ও আদিল রশিদ নেন 4টি করে উইকেট। দর্শক, অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলা। এই মুহূর্তে ওয়েলসের কার্ডিফে টিম হোটেলে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সাজিদ। আসলে পারমিতা, বাংলাদেশের কিন্তু এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি। বাংলাদেশ তাদের কাজটুকু করে রেখেছে যে বাংলাদেশ কালকের ম্যাচটি জিতেছে। তবে আজকে কিন্তু পুরো বাংলাদেশের যত ভক্ত সমর্থক আছে সবারই চোখ কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচটি, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচটির দিকে। এই ম্যাচে যদি ইংল্যান্ড জিতে যায় বা ম্যাচটি যদি পরিত্যক্ত হয় বা কোনোভাবে যদি শুধু অস্ট্রেলিয়া যদি জয় না পায়, তাহলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে প্রথমভাবে। এবং আজকে আমরা সকাল থেকেই কার্ডিফে যে বাংলাদেশের টিম হোটেল আছে, হোটেলের সামনে আছে, এখানে
কিন্তু জানেন যে ক্রিকেটার আজকে কোনো তাদের অনুশীলন নেই, তারা সকাল থেকে এখানে আসছেন হোটেলের সামনে, তারা তাদের মতো করে সময়টা কাটাচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন মোস্তাফিজ হোসেন সৈকত, এবং তারা আসলে এমন একটু জয়ের পর পুরো দলে কিন্তু যে একটা সেলফ বিলিভ বা আত্মবিশ্বাসের বিষয় থাকে সেটা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। এবং তারা যেটা বলছিলেন যে বাংলাদেশ আসলে কালকে যখন 4 উইকেট চলে যায় তখন কিন্তু সবার মধ্যে একটা বিষয় ছিল যে হয়তো বা ম্যাচটা আমরা জিতবো কি জিতবো না, কিন্তু সেখান থেকেও কিন্তু তামিম, সাকিব এবং মাহমুদুল্লাহ যে জুটি, এবং এটাতে কিন্তু সবাই খুবই মানে খুশি হয়েছে তাদের এমন পারফরমেন্সে। আর আরেকটা কথা বলতে হয় যে আজকে ব্যাটিং কোচ কথা বলেছিলেন যে সবাই সবসময় বলে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক প্রতিভাবান একজন ব্যাটসম্যান, তিনি কিন্তু সবসময় দলের পারফর্ম করে থাকেন। যদি মনে থাকে আপনার যে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচে তিনি ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছিলেন, কালকেও কিন্তু একইভাবে তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন। তো সবার কিন্তু চিন্তা ছিল যে আসলে জিজ্ঞেস করা হচ্ছিল ব্যাটিং কোচ থিলান সামারাভিরাকে যে তাকে একটু ব্যাটিং অর্ডারটা আগানো যায় কিনা, তবে তিনি বলেছেন যে না, আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে পরিকল্পনা সেই অনুযায়ী কিন্তু তাকে 6 খেলানো হচ্ছে, এবং তিনি অভিজ্ঞ দেখে কিন্তু তাকে এই 6 নম্বরে খেলানো হচ্ছে। আর তারাও কিন্তু সাকিবের কাছ থেকে এমন একটা পারফরমেন্স, সাকিব বেশ কিছুদিন ধরে ব্যাটিং এ এবং বোলিংয়েও কিন্তু খুব একটা রান পাচ্ছিলেন না বা বোলিংও উইকেট পাচ্ছিলেন না, তার কাছেও কিন্তু একটা এরকম পারফরমেন্সের চাওয়া হচ্ছিল। তো তিনিও কিন্তু খুবই মানে খুশি হয়েছেন যে বাংলাদেশের এই সিনিয়র দুজন ক্রিকেটার এমন পারফরমেন্স করেছেন। তো এখন বাংলাদেশ যেটা এখানে বলা যাচ্ছে যে অফিসিয়ালি আসলে আমাদের সাথে শুধুমাত্র মোসাদ্দিকে কথা বলছেন, তারপরে অনেক ক্রিকেটাররা নিচে নেমেছিলেন, তারা আমাদের সাথে আনঅফিসিয়ালি কথা বলেছেন। তারা সবাই আসলে এমন একটা জয়ের পর খুবই খুশি এবং খুবই আনন্দিত যে বাংলাদেশ টিম দেশের বাইরে এসে এমন একটি জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে, এবং আবারও র্যাঙ্কিংয়ের 6 নম্বরে ফিরেছে। এবং একই সঙ্গে কিন্তু বাংলাদেশ 2019 বিশ্বকাপে খেলবে, সেটা ইংল্যান্ডের মাটিতে হবে, সেটাও কিন্তু মোটামুটি বলা যায় যে বাংলাদেশ দলের প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এখনো বাংলাদেশের যে স্বপ্ন, যেটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা, সেটা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। সবাই মোস্তাফিজ বলছে যে সবাই কিন্তু ম্যাচটি ফলো করছেন, সবাই স্কোর দেখছেন, হয়তো বা টিভিতে না দেখলে তারা মোবাইলে স্কোর দেখছেন যে কত করছেন। তো আসলে আমাদেরও অপেক্ষা যে এই ম্যাচটির ফলাফলের উপর, যে ম্যাচটির ফলাফল যদি ইংল্যান্ড জিতে তাহলে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলবে। তো পারমিতে এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, ওয়েলসের কার্ডিফ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন গ্রেপ্তার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্য সেবায়, সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত জানালেন এনবিআর চেয়ারম্যান। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবারও ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, 23 জন শনাক্ত। আতঙ্কে এলাকাবাসী, পদক্ষেপ নেওয়ার কথা জানালো স্বাস্থ্য বিভাগ। সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। আদা, পেঁয়াজ, চিনির দর কমেছে, ঊর্ধ্বমুখী রসুনের বাজার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে 278 রানে টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের সমীকরণ মেলাতে কোটি টাইগার সমর্থকের চোখ বার্মিংহামে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।